আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের রসায়নের নবম দশম শ্রেণীর এসএসসি যারা আছো তাদের নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় যেটা রসায়ন ও শক্তি, এটা শুরু করব। এই টপিকটা মানে এই অধ্যায়টা আমরা পড়া শুরু করব। এই জায়গাতে এই অষ্টম অধ্যায়তে আমাদের কিছু টপিক যেগুলো পড়তে হবে। আমরা যদি বলি ওখানে তিনটা টপিক আছে। প্রথমে হলো রসায়ন ও শক্তি নিয়ে, যেখানে রাসায়নিক বিক্রিয়ার থেকে ডেল এইচ এর মান বের করা বা বন্ধন শক্তির মান বের করা। এরপরে আছে তড়িৎ রসায়ন, যেখানে আসলে আমরা পড়বো তড়িৎ বিশ্লেষণ। এরপর ড্যানিয়েল সেল। এরপর শুষ্ক কোষ নিয়ে কিছু পড়াশোনা আছে। এই তো মেইনলি দুইটা টপিক আর কি। হ্যাঁ, ডেল এইচ এর মান বের করা বা তাপ শক্তি নির্ণয় বা বন্ধন শক্তি নির্ণয়, আর হলো রাসায়নিক বিক্রিয়া এবং এর সাথে বিদ্যুতের যে সম্পর্ক, মানে তড়িৎ রাসায়নিক যে প্রক্রিয়াগুলো আছে এই জিনিসগুলো শিখবো এখন। এই অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ? আসলে এই অধ্যায়টা শুধু নবম দশম শ্রেণীর জন্য যে গুরুত্বপূর্ণ তা না, এটা ইন্টারমিডিয়েটও খুব অনেক বেশি কাজে লাগে। হ্যাঁ, এই 2026 ব্যাচ যারা এসএসসি, এরা আসলে খুব বড় একটা মিস করে ফেলছে। আসলে এই অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের আসলে পড়া উচিত ছিল। কারণ ইন্টারমিডিয়েটে তড়িৎ রসায়ন নামে একটা টপিক অধ্যায় আছে। তো এইটা পড়লে ওই জায়গাটা গিয়ে তোমার পড়তে সুবিধা হবে, সহজ হবে। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার হয়ে যায় আর কি। ওকে, তো যাই হোক, আশা করি সবাই ক্লাসটা করবা। ক্লাসটা করলে অষ্টম অধ্যায়টা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি। শুরুতে আমরা একটু বইয়ে চলে যাই, হ্যাঁ, টেক্সট বুকে চলে যাই। স্ক্রিনে আমরা টেক্সট বুকটা নিয়ে আসি। ওকে, অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। তো শুরু যে হবে টপিকটা দিয়ে, আমরা, হ্যাঁ, তো স্ক্রিনে দেখা যাচ্ছে রসায়ন ও শক্তি। তো প্রথমে বলছে রাসায়নিক শক্তির উৎস কি। আচ্ছা দেখো, রসায়নে আসলে আমরা কাজ করি কি নিয়ে? বিভিন্ন যৌগ, মৌল। তো যে কোনো একটা যৌগ যদি আমরা লিখি, ধরো মিথেন, CH4। এই যে মিথেন আছে, এই মিথেনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন আকারে আছে। তো কার্বন আর হাইড্রোজেন যে বন্ধন আকারে আছে, এই বন্ধন যখন তৈরি হয়, কোনো একটা রাসায়নিক বন্ধন যখন তৈরি হয়, তখন কিছু শক্তি ওখান থেকে বিমুক্ত হয়, শক্তি বের হয়ে আসে। ঠিক আছে, আর যখন বন্ধন আমরা ভাঙতে যাই, তখন সেই বন্ধন ভাঙার জন্য আমাদেরকে শক্তি দিতে হয়। তো মিথেনের মধ্যে যদি আমরা দেখি কি কি বন্ধন আছে, কার্বনের সাথে চারদিকে চারটা হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তো এই যে বন্ধনগুলো কার্বনের সাথে হাইড্রোজেনের, এই যে ধরো একটা বন্ধন, এই উপরে আরেকটা কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন, এরকম চারটা বন্ধন আছে। তো এই বন্ধনগুলোর মধ্যে কিছু শক্তি নিহিত থাকে, যেটাকে আমরা বলবো বন্ধন শক্তি। ঠিক আছে, তো এই রাসায়নিক শক্তির উৎসটাই হলো রাসায়নিক যৌগের মধ্যে যে বন্ধনটা থাকে, সেই বন্ধনের মধ্যে বিদ্যমান যে শক্তিটা, সেখান থেকে আসলে শক্তির উৎসটা পাওয়া যায়। ঠিক আছে, তো এরপরে এই যে বন্ধন শক্তির কথা বললাম, যে বন্ধনে আবদ্ধ একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে বইয়ের ভাষায়। যেমন এই যে মিথেনের ক্ষেত্রে বললাম, কার্বন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু যে বন্ধন শক্তির মাধ্যমে আবদ্ধ আছে, এটাকে বলা হয় বন্ধন শক্তি। তো ওকে, আমরা একটু আগাই। এরপর আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি জিনিসটা কি? সমযোজী যৌগের মধ্যে যে একে অপরের সাথে অণুগুলো আবদ্ধ থাকে, সেটাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। বিষয়টা হলো এরকম, দেখো মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেনের বন্ধন আছে এবং আরেকটা যৌগ আমরা এখানে নিতে পারি। মিথেন বাদ দিয়ে ধরো পানি, হ্যাঁ, H2O, পানি লিকুইড ফেসে আছে। হ্যাঁ, তো এইখানে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ আছে। এই যে হাইড্রোজেন অক্সিজেন পরমাণু আর পরমাণুর মধ্যে যে বন্ধন, এটা হলো একটা রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন। ঠিক আছে, তো আন্তঃআণবিক শক্তিটা কি? আন্তঃআণবিক শক্তিটা হলো এই পানির অণুর সাথে আরো একটা পানির অণুর যে বন্ধন থাকে, সেই বন্ধনটাকে বা সেই শক্তিটা যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে, সেটাকে বলা হয় হলো আন্তঃআণবিক শক্তি। এবং আন্তঃআণবিক শক্তি যত জোরালো হয়, পদার্থটা ততই কঠিনের দিকে যেতে থাকে। যেমন পানির ক্ষেত্রে বললাম, পানিটা লিকুইড ফেসে আছে। এই যে বন্ধন শক্তিটা, যেটা একটা পানির অণুর সাথে আরেকটা পানির অণুকে যুক্ত করে রেখেছে, এই বন্ধন শক্তিটা যদি আরো বেড়ে যায়, তখন পানির অবস্থাটা কিন্তু লিকুইড থেকে হয়ে যাবে কঠিন, সলিড হয়ে যাবে। বা এই বন্ধন শক্তিটা যদি কঠিন অবস্থায় যখন বরফে থাকে, আন্তঃআণবিক শক্তি যদি কমে যায়, হয়ে যাবে তরল। আন্তঃআণবিক শক্তি যদি আরো কমে যায়, তখন হয়ে যাবে কিন্তু গ্যাসীয় বা জলীয় বাষ্প। তো আন্তঃআণবিক শক্তি বিষয়টা কি? অণু আর অণুর মধ্যে যে আকর্ষণটা থাকে,
বা সমযোজী বন্ধনে আবদ্ধ যে যৌগগুলো আছে এদের মধ্যে যে বন্ধনে আবদ্ধ থাকে বা যে শক্তিটার মাধ্যমে এরা আবদ্ধ থাকে এটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আর বন্ধন শক্তি হলো এক পরমাণুর সাথে আরেক পরমাণু, যেমন অক্সিজেনের সাথে হাইড্রোজেন দুইবার যুক্ত হয়ে পানি তৈরি করেছে। এইটা হলো এদের মধ্যে যে শক্তিটা আছে এটা বলে বন্ধন শক্তি, এবং এই বন্ধনটা ভাঙলেই আমরা মেইনলি শক্তিটা পাই বা রাসায়নিক শক্তিটা বিমুক্ত হয়। ঠিক আছে, ওকে। তো আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে। তো এরপর তো ওকে, আমরা এখন দেখি রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। তো রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তরটা কিভাবে হয়? রাসায়নিক বিক্রিয়াতে আমরা জানি জানি কিছু বিক্রিয়া আছে যেগুলাই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। বিক্রিয়া হলো বিক্রিয়া হওয়ার পরে তাপ উৎপন্ন হয়। আবার কিছু বিক্রিয়া আছে যেগুলো ঘটানোর জন্য বাইরে থেকে তাপ দিতে হয়। তো এই যে যে কোনো একটা বিক্রিয়াতে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হওয়ার পরে তাপ উৎপন্ন হচ্ছে, তাপটা কোথা থেকে, তাপ শক্তিটা কোথা থেকে আসতেছে? রাসায়নিক বিক্রিয়া যে বন্ধন শক্তিটা আছে, বিক্রিয়া হওয়ার পরে সেই শক্তিটা তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায়। তো ওকে, এই যে শক্তি নিয়ে কথা বলতেছি, তো শক্তির একক জানাটা প্রয়োজন। শক্তির একক কি আমরা জানি, পদার্থবিজ্ঞানে পড়ে আসছি, শক্তির একক হলো জুল। তো শক্তির আরেকটা একক আছে, পূর্বে ব্যবহার করা হতো, সেটা হলো ক্যালোরি। তো ক্যালোরির সংজ্ঞাটা কি? এক ক্যালোরি বলতে আমরা কি বুঝি? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ আমাদের লাগবে সেটাকে বলবো আমরা 1 ক্যালোরি। এবং এই ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হলো 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.18 জুল বা 4.2 জুলও বলে অনেক জায়গাতে। তো ওকে, এরপর এরপর আমরা আস্তে আস্তে আরেকটু আগাই। তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তো ওকে, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে, তারপর পরিবর্তন বলতে আমরা কি বুঝতেছি? কিছু বিক্রিয়া আছে যেগুলা বললাম একটু আগেই যে বিক্রিয়া হওয়ার পরে তাপ উৎপন্ন হয়, এবং কিছু বিক্রিয়া আছে বিক্রিয়া করানোর জন্য আমাকে বাইরে থেকে তাপ প্রদান করতে হয়। তো এই যে দুইটা বিষয়, কিছু বিক্রিয়ায় আপনা আপনি বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে ফেলে, সেই বিক্রিয়াগুলোকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে রাসায়নিক বিক্রিয়া যদি আমরা শ্রেণীবিভাগ করি তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে, তাহলে সেটা দুই প্রকার। একটা হলো তাপোৎপাদী বিক্রিয়া, আর একটা হলো তাপহারী বিক্রিয়া। তো তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রিয়া শেষে তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে, এবং যে বিক্রিয়ায় বিক্রিয়া শেষে বিক্রিয়া শেষে বলতে যে বিক্রিয়ায় করানোর জন্য বা বিক্রিয়া করার জন্য তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপহারী বা তাপ শোষী বিক্রিয়া। ওকে, তাপোৎপাদী বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মান ধনাত্মক পাওয়া যায়। তাপহারী বিক্রিয়ার জন্য তাপোৎপাদী বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মান ঋণাত্মক পাওয়া যায়। আর তাপহারী বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মান ধনাত্মক পাওয়া যায়। কেন পাওয়া যায় ধনাত্মক তাপহারীতে, কেন ডেল এইচ এর মান তাপোৎপাদীতে ঋণাত্মক, এটা আমরা একটু পরেই দেখবো, বিক্রিয়া বন্ধন শক্তি থেকে আসবে। তো যাই হোক, আমি আবার বলতেছি, এই যে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ শোষণ করে নিচ্ছে, তো এই তাপের বিষয়গুলো বা শক্তির রূপান্তরটা কিভাবে হচ্ছে, সবকিছু কিন্তু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, রাসায়নিক যৌগ থেকে আসতে। তো রাসায়নিক যৌগ শক্তি কোথা থেকে পায়? ওদের যে বন্ধন শক্তিটা আছে, ওই বন্ধন শক্তিটা অন্য কোনো শক্তিতে, এই তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায় তখন, এবং ওই তাপটাই আমরা তাপ শক্তি হিসেবে বিক্রিয়াতে পাই। ঠিক আছে, তো আমরা তাপোৎপাদী বিক্রিয়ার কিছু উদাহরণ যদি আমরা দেখি, তোমাদের বইতেই আছে, যেমন আচ্ছা, আমি লিখতেছি। ওকে, তো তাপোৎপাদী বিক্রিয়ার একটা কমন একটা বিক্রিয়া হলো এটা, যে নাইট্রোজেন যোগ হাইড্রোজেন অ্যামোনিয়া, যেখানে ডেল এইচ এর মান হলো -92 কিলোজুল। এইটাই হলো একটা কমন একটা তাপোৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, যেখানে -92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো এই যে তাপোৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান -92 কিলোজুল আমরা লিখলাম, এটা কিভাবে আসলো? ডেল এইচ এর মানটা হিসাব করে কিভাবে? তো ডেল এইচ এর মান হিসাব করার জন্য সূত্রটা হলো ডেল এইচ ইকুয়াল উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। মানে ডেল এইচ হিসাব করে হলো অভ্যন্তরীণ শক্তি দিয়ে। অভ্যন্তরীণ শক্তি বলতে যে টোটাল বন্ধন শক্তি থেকে টোটাল যে শক্তিটা আসতেছে সেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে একটু চিন্তা করো, ডেল এইচ এর মান মাইনাস হওয়া সম্ভব কখন? যদি এই ভ্যালুটা, এই বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটা বড় হয় উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তির তুলনায়, তাহলে ডেল এইচ এর ফলাফলটা মাইনাসে আসবে। আর মাইনাস কখন হয়? যখন বিক্রিয়াটা তাপোৎপাদী। তার মানে তাপোৎপাদী বিক্রিয়ার শর্তটা হলো বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বেশি এবং উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি কম। অর্থাৎ তাপোৎপাদী বিক্রিয়ার জন্য E1 is greater than E2, যার কারণে ডেল এইচ এর মান হয়ে যায়
ঋণাত্মক। ঠিক আছে, ওকে। তো বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি বলতে এই যে তাপোৎপাদী বিক্রিয়াটা, এই জায়গাতে শক্তির মান বেশি, অভ্যন্তরীণ শক্তিটা এখানে বেশি, যেটাকে আমরা ধরছি হলো E1। আর এই যে উৎপাদ অ্যামোনিয়া তৈরি হয়েছে, এইখানে শক্তির পরিমাণটা কম। কেন কম? কারণ উৎপাদ যা শক্তি আছে এটার পরেও আরো কিছু শক্তি তাপ শক্তি রূপে ওখান থেকে কিন্তু বের হয়েছে 92 কিলোজুল। আমরা চাইলে কিন্তু এই বিক্রিয়াটা এভাবেও লিখতে পারি। আমরা জানি কোনো একটা বিক্রিয়ায় যা কিছু উৎপন্ন হয় তার ডান পাশে আমাদেরকে লিখতে হয়। তাহলে এই বিক্রিয়াতে যে অ্যামোনিয়া তৈরি হলো, সাথে আমার আরো 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে, সেটা আমরা এটার সাথে উৎপাদ পদার্থর সাথে প্লাস দিয়ে লিখতে পারি। তো চিন্তা করো, এই পাশে যে শক্তি থাকবে এই পাশেও সেই একই শক্তি থাকবে, শক্তির তো ব্যালেন্স করতে হবে। তো এখানে টোটাল যে শক্তি, এই জায়গাতে অ্যামোনিয়া শক্তির সাথে আরো 92 কিলোজুল আসলে দেন বিক্রিয়কের মোট শক্তির সাথে মিলে, তাছাড়া মেলে না। তার মানে কি? তার মানে অ্যামোনিয়ার যে শক্তি সেই শক্তিটা কম, সেটাকে এই বিক্রিয়কের মোট শক্তির সাথে ব্যালেন্স করার জন্য আরো এক্সট্রা 92 কিলোজুল আসতেছে। তাপোৎপাদী বিক্রিয়া তো তাই বোঝাচ্ছে। এই কারণে কিন্তু আমাদের এই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শক্তি কম হয় এবং বিক্রিয়কের শক্তি বেশি হয়। আর বিক্রিয়কের শক্তি বেশি হয় বিধায় ডেল এইচ এর সূত্র অনুযায়ী ডেল এইচ এর ভ্যালুটা মাইনাসে চলে যায়। একদম ইজি বিষয়, আশা করি বুঝতে পেরেছো। একই কথা, এবার যদি আমরা তাপ হারিতে যাই তাহলে তাপ হারিতে জিনিসটা হয় উল্টা, E1 ইজ লেস দেন E2। ঠিক আছে, মানে বিক্রিয়কের যে মোট অভ্যন্তরীণ শক্তিটা সেইটা কম হয় এবং উৎপাদের যে মোট অভ্যন্তরীণ শক্তি সেইটা হলো বেশি হয়, যার কারণে ডেল এইচ এর মান হয়ে যায় তখন ধনাত্মক। তো এই তো তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। আর এই জায়গা থেকে আরেকটা জিনিস আমরা একটু দেখব, একটা গ্রাফ অনেক সময় এখান থেকে আসে, যে এরকম বিষয়টা, যে একটা আমরা গ্রাফ করি। এই দিকে আমরা নিচ্ছি শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। এটা হলো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, এইটা হলো উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। এবং যত সময় গিয়েছে তত বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, বিক্রিয়া হয়েছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কমে গিয়েছে এবং পরবর্তীতে উৎপাদের শক্তি চলে গেছে। তার মানে এই জায়গাতে আমরা যে বিক্রিয়কের শক্তিটা ধরি, বিক্রিয়কের শক্তিটা হলো E1, যেটা হলো বড়, এবং উৎপাদের শক্তিটা বা E2 যেটা হলো ছোট। তার মানে এই গ্রাফ অনুযায়ী আমরা বুঝতেছি উৎপাদের শক্তি কম, অভ্যন্তরীণ শক্তি কম, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি। তো তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যদি কম হয় এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয়, তাহলে এইটা কোন বিক্রিয়াকে ইন্ডিকেট করে? এই যে গ্রাফটা, এই গ্রাফটা কোন বিক্রিয়াকে ইন্ডিকেট করতেছে? ঠিক আছে, দেখো কোন বিক্রিয়াকে ইন্ডিকেট করে। E2 ইজ লেস দেন যদি E1 হয়, যেটা হলো, আচ্ছা এটা উল্টিয়ে লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যেটা আসলে এই যে E2 ইজ লেস দেন E1, এটা এই যে প্রথমটাকে করতেছে, E1 is greater than E2। ওকে, তাহলে এই গ্রাফটা কোন বিক্রিয়াকে ইন্ডিকেট করে? তাপোৎপাদী বিক্রিয়াকে। তাহলে এই গ্রাফটা হলো তাপোৎপাদী বিক্রিয়ার গ্রাফ। ওকে, এই সেম জিনিস আমরা যদি শুধু উল্টিয়ে দিই, এখানে বিক্রিয়ক না দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম উৎপাদ, এখানে উৎপাদ না দিয়ে এখানে দিয়ে দিলাম বিক্রিয়ক। তাহলে এটা হলো E1। তাহলে এই জায়গাতে কি হয়েছে? এই জায়গাতে E2 হলো বড়, E1 হলো ছোট, মানে E2 আর এটা হলো E1। তাহলে দেখো তো, বিক্রিয়কের শক্তি, অভ্যন্তরীণ শক্তি কম বোঝাচ্ছে, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি বোঝাচ্ছে। তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি কম হয়, ডেল এইচ এর ভ্যালু হবে প্লাস। তার মানে এই গ্রাফ অনুযায়ী ডেল এইচ এর ভ্যালু প্লাস, আর ডেল এইচ এর ভ্যালু কোন বিক্রিয়াকে ইন্ডিকেট করে? প্লাস, তাপহারীকে, তাপহারী বিক্রিয়া। তাহলে এটা হলো তাপহারী বিক্রিয়ার গ্রাফ। তো আশা করি তাপহারী তাপোৎপাদী বিক্রিয়া নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, এরপর
তাপোৎপাদী বিক্রিয়া নিয়ে আমরা কিছু কথা বলছি, তাপোৎপাদী বিক্রিয়ার কিছু বিষয় এখানে তোমাদের উদাহরণ হিসেবে আছে, যেমন এই যে বইতে তোমরা চাইলে এখান থেকে কিছু বিক্রিয়া দেখতে পারো, যে মিথেনকে অক্সিজেন দিয়ে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং ডেলিয়েশন -890 কিছু তাপ উৎপন্ন হচ্ছে, যেটা আমরা বাসায় রান্না করার জন্য আসলে ব্যবহার করি। এরপর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিছু উদাহরণ এখানে, সরি, তাপোৎপাদী বিক্রিয়া আরো কিছু উদাহরণ এখানে দিয়েছে, এগুলো আমি আর যাচ্ছি না, আমি একদম এই জায়গাতে চলে আসতেছি। ডেল এইচ এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি বন্ধন শক্তি হিসাব করে, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনের হিসাব। তো দেখো, ডেল এইচ এর আমরা একটা সূত্র একটু আগে দেখে আসছি অভ্যন্তরীণ শক্তি দিয়ে, হ্যাঁ। তো এরপরে এখন আমরা যেটা করবো, ডেল এইচ এর অঙ্ক করার জন্য যেটা সূত্র ব্যবহার করতে হয় ডেল এইচ, সেইখানে আমরা বন্ধন শক্তি ব্যবহার করে অঙ্কগুলো করি। তো সূত্রটা হলো ডেল এইচ বের করার এইটা, ডেল এইচ ইকুয়াল টু বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার মোট শক্তি মাইনাস উৎপাদগুলোর বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি। আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, কোনো একটা রাসায়নিক পদার্থকে যদি আমরা ভাঙতে চাই তাহলে বাইরে থেকে শক্তি প্রদান করতে হয়, আর যদি রাসায়নিক বিক্রিয়ায় বন্ধন তৈরি হয় তাহলে শক্তি নির্গত হয়। ঠিক আছে? তো রাসায়নিক বিক্রিয়া কিন্তু একটা ভাঙা করার খেলা। প্রথমে বিক্রিয়কগুলো যাবে, বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙবে এবং নতুন করে কিছু বন্ধন তৈরি হবে। তো রাসায়নিক বন্ধন বিক্রিয়া যখন বন্ধন ভাঙে তখন শক্তি ওকে বাইরে থেকে দিতে হয়, এবং যখন বন্ধন তৈরি হয় তখন কিছু শক্তি সেখানে নির্গত হয়। তো এই জন্যই বলেছে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য দেওয়া মোট শক্তি, যেটা আমরা প্রদান করব, এবং উৎপাদগুলোর বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত মোট শক্তি, উৎপাদগুলোর বন্ধন তৈরি হলে কিছু শক্তি নির্গত হয়। এইটা ডেল এইচ বের করার জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা অঙ্ক করব এই সূত্র দিয়ে। ঠিক আছে? ওকে, তাহলে ডেল এইচ ইকুয়াল টু কি, বি1 মাইনাস বি2। বি1 কি, বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, মাইনাস উৎপাদের বন্ধন করার সময় নির্গত শক্তি। খুব সহজে মনে রাখবা দুইটা জিনিস, খুব ইম্পর্টেন্ট ডেল এইচ বের করার জন্য। ওকে, তাহলে ডেল এইচ বের করতে হলে আমাকে ডেল এইচ এর সূত্র জানতে হবে, বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার মোট শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গঠিত হওয়ার সময় নির্গত মোট শক্তি। ঠিক আছে? তো আমরা বইয়ের অঙ্কটাই দেখি, একদমই ইজি একটা অঙ্ক আছে এখানে আমাদের। আর একটা কথা, অঙ্ক করতে হলে বন্ধন শক্তিগুলো জানতে হবে। স্ক্রিনে দেখো বন্ধন শক্তিগুলো আছে। সি বন্ডেজ, একটা কার্বন যখন একটা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, তাদের মধ্যে যে বন্ধনটা থাকে সেই বন্ধনের শক্তির মানটা হলো 414 কিলো জুল পার মোল। মানে এক মোল যদি কার্বন আর হাইড্রোজেন বন্ধন কোথাও এক্সিস্ট করে, এক মোল, খেয়াল করো, একটা না কিন্তু, হ্যাঁ, এক মোল যদি সি বন্ডেজ কোথাও এক্সিস্ট করে, তাহলে এই বন্ধনের শক্তিটা হয় 414 কিলো জুল পার মোল, মানে প্রতি মোলের জন্য। ঠিক আছে? ওকে, এই বন্ধন শক্তিগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো যদিও তোমাদের পরীক্ষায় প্রশ্নে দিয়ে দেয়, সৃজনশীলের উদ্দীপকে দিয়ে দেয়, তারপরে যদি কেউ মনে রাখতে পারো সবগুলো তাহলে এমসিকিউ এর জন্য বেটার। এমসিকিউ অনেক সময় দিয়ে দেয় যে এই বন্ধন শক্তির মান কত, এই বন্ধনের বন্ধন শক্তি কত কিলো জুল পার মোল। ঠিক আছে, তো আমরা একটা, এই যে বইয়ে একটা সমস্যা আছে উদাহরণে, এইটা একটু দেখি। দেখো এখানে কি বলছে, মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করছে, CH3Cl তৈরি করছে প্লাস Cl2। আমরা যারা 11 অধ্যায় পড়েছি তাদের কাছে এই বিক্রিয়াটা একদমই কমন একটা বিক্রিয়া, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া বলে এটাকে। তো মিথেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করে তখন মিথেন থেকে একটা হাইড্রোজেন গিয়ে ওখানে ক্লোরিন বসে এবং HCl তৈরি হয়। বিক্রিয়াটা তোমাকে বলে দিয়েছে, বলেছে এই বিক্রিয়ায় তাপের পরিবর্তন বা ডেল এইচ হিসাব করো, যেখানে তোমাকে সি বন্ড এইচ এর বন্ধন শক্তি দিয়ে দিয়েছে 414 কিলো জুল পার মোল, যেটা আমরা একটু আগে কিন্তু বক্সে দেখেছি। দেখো সি বন্ড এইচ এর বন্ধন শক্তি কত দেখে আসলাম, এই যে প্রথমেই সি বন্ড এইচ 414, সি বন্ড এইচ 414 কিলো জুল পার মোল। তো এটা দিয়ে দিয়েছে এবং আরো কিছু বন্ধনের শক্তি তোমাকে দিয়ে দিয়েছে। দেখো সি বন্ড সিএল এর বন্ধন শক্তি দিয়ে দিয়েছে, সিএল বন্ড সিএল এর বন্ধন শক্তি দিয়ে দিয়েছে, এইচ বন্ড সিএল এর বন্ধন শক্তি দিয়ে দিয়েছে। তো এইটা দিয়ে আমরা করবোটা কি, এই বন্ধন শক্তিগুলো দিয়ে কি করব, দেখো ডেল এইচ এর মান বের করবো, তাই না? তাই তো চাইছে, তাপের পরিবর্তন হিসাব করে ডেল এইচ হিসাব করো। তো ডেল এইচ হিসাব করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে, বিক্রিয়া নিয়ে বিক্রিয়াটাকে ভেঙে দেখতে হবে, বন্ধন যে আছে এই বন্ধনগুলো ভাঙতে হবে। তো বন্ধন কিভাবে ভাঙবো, মিথেনের বন্ধন কিভাবে ভাঙবো? মিথেনের জন্য প্রথমে দেখতে হবে কি আছে, কার্বন, কার্বনের যোজনী কত, 4, হাইড্রোজেনের 1, সুতরাং কার্বনের 4টা বন্ধনে 4টা হাইড্রোজেন যুক্ত হবে। ক্লোরিন, ক্লোরিনের যোজনী কত, 1, তাহলে একটা ক্লোরিনের সাথে একটা ক্লোরিন, বন্ধনে এখানে থাকবে একটা। একইভাবে CH3Cl মিথাইল ক্লোরাইড, এইখানে কার্বনের যোজনী 4, 3 হাতে বা 3টা বন্ধনে 3টা হাইড্রোজেন আর একটা হবে Cl, এবং HCl হাইড্রোজেনের যোজনী 1, তাহলে H একটা বন্ধন সাথে Cl,
তো মনে রাখবো সাধারণত যোজনী যত হয় বন্ধনও সেখানে ততগুলো হয়ে থাকে। ওকে, এইটুক করার পরে তোমাকে যেতে হবে যে কয়টা বন্ধন বিক্রিয়কে আছে, কয়টা ভেঙেছে, উৎপাদে নতুন করে কয়টা বন্ধন তৈরি হয়েছে। খেয়াল করো তো, এখানে সি বন্ডেজ, এই যে বন্ধনটা, এই বন্ধনটা আছে 4 মোল, 1 মোল, 2 মোল, 3 মোল, 4 মোল। উৎপাদে সি বন্ডেজ আছে 3 মোল। তার মানে 1 মোল সি বন্ডেজ ভেঙে গিয়েছে। ওকে, আরো কিছু ভেঙেছে, 1 মোল সি বন্ডেজ লিখলাম। বুঝতে পেরেছো আশা করি যে কেন 1 মোল সি বন্ডেজ ভাঙলো। এবার আসো সিএল বন্ড সিএল, এই জায়গাটা আমরা একটু দেখি। সিএল বন্ড সিএল, একটা ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে, এই ডান পাশে কোনো ক্লোরিন ক্লোরিন বন্ধন নাই, তার মানে ক্লোরিন ক্লোরিন বন্ধনটাও ভেঙে গিয়েছে। তার মানে 1 মোল সি বন্ড এইচ কমা সিএল বন্ড সিএল, যেটা হলো 1 মোল, এই হলো ভাঙে। তাহলে 1 মোল সি বন্ড এইচ এবং সিএল বন্ড সিএল বন্ধন ভাঙে। এবার আসো বন্ধন গঠিত হয় নতুন করে কোনটা। খেয়াল করো তো, সি বন্ড এইচ 3 মোল এখানে আছে, এখানে সি বন্ড এইচ ছিল 4 মোল। সি বন্ড সিএল বন্ধনটা নতুন আসছে এখানে, তাহলে ডান পাশে সি বন্ড সিএল নতুন আসছে মানে কি 1 মোল সি বন্ড সিএল কমা এইচ বন্ড সিএল, যেটাও বাম পক্ষে নাই, এটা নতুন করে তৈরি হয়েছে। তাহলে এইচ বন্ড সিএল বন্ধন গঠিত হয়। ব্যাস, এই দুইটা জিনিস আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে যে কয় মোল বন্ধন ভাঙে কোনটা কোনটা, এবং কয় মোল বন্ধন তৈরি হয় এবং সেই বন্ধন গুলো কোনটা কোনটা। তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেলছি যে 1 মোল সি বন্ড এইচ এবং 1 মোল সিএল বন্ড সিএল বন্ধন ভাঙতেছে, এবং 1 মোল সি বন্ড সিএল এবং 1 মোল এইচ বন্ড সিএল বন্ধন গঠিত হচ্ছে। তো কোন বন্ধনটা ভাঙলো কোন বন্ধনটা গঠিত হলো এটা জানাটা ইম্পর্টেন্ট, কারণ ডেল এইচ এর সূত্রে আমাকে বলে দিয়েছে বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গঠনের নির্গত শক্তি। এই দুইটা জিনিস কিন্তু জানতে হবে। তো এটা দুটো জিনিস জানা মানে কি, কোন বন্ধনগুলো ভাঙছে কোন বন্ধনগুলো তৈরি হয়েছে এইটা জানা। ওকে, তো জেনে ফেললাম। এবার আমরা সূত্রে চলে যাই। তো সূত্র আমাকে কি বলে, ডেল এইচ ইকুয়াল, ইয়েস, ওকে। তো ডেল এইচ আমাকে কি বলে, ডেল এইচ আমাকে বলে দিচ্ছে বিক্রিয়কের বন্ধন ভাঙার মোট শক্তি। বন্ধন ভাঙে কারা কারা, সি বন্ড এইচ এবং সিএল বন্ড সিএল। তাহলে বন্ধন ভাঙতেছে হলো 1 মোল সি বন্ড এইচ প্লাস 1 মোল সিএল বন্ড সিএল মাইনাস বন্ধন করতেছে কারা কারা, সি বন্ড সিএল 1 মোল প্লাস এইচ বন্ড সিএল 1 মোল। এইবার হিসাব করে ফেলো, সি বন্ড এইচ, সি বন্ড এইচ এর জন্য কত দিয়েছিল 414, সিএল বন্ড সিএল এর জন্য কত দিয়েছে 244, সি বন্ড সিএল এর জন্য কত দিয়েছে 326, এইচ বন্ড সিএল এর জন্য কত দিয়েছে 431। ব্যাস, হয়ে গেল। এইখানে যে ভ্যালুটা আসবে হিসাব করে সেটাই হবে আমাদের ডেল এইচ এর ভ্যালু। তো আশা করি এই সহজ জিনিসটা নিয়ে কারো কোনো প্রশ্ন আর নাই। খুব বেশি কঠিন না, সহজ একটা জিনিস, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো সৃজনশীলে কিভাবে আসে এটা হলো কথা। তাহলে সৃজনশীল আসলে আমরা কিভাবে সলভ করব। তো আমরা তাহলে একটা দুটা সৃজনশীল আমরা একটু দেখি কি অবস্থা সৃজনশীলের। ফৌজদার হাট ক্যাডেট কলেজে আসছিল এটা। এখানে প্রথম যে বিক্রিয়াটা দিছে দেখো, রেড মার্ক করে দিছি আমি, CH4 প্লাস Cl2। আচ্ছা, সেম বিক্রিয়া, মাত্র যেটা বললাম সেম বিক্রিয়া সেম বিক্রিয়া, শুধু সেকেন্ড স্টেপ দিছে আমাদের, ঠিক আছে। এখানে যেটা করছো CH4, এটার সাথে দুটা ক্লোরিন যুক্ত হয়েছে এবং হাইড্রোজেন একটা সরে গিয়েছে, হ্যাঁ, আর প্রতিস্থাপিত হয়েছে আর কি। এরপরে যেটা হবে, ক্লোরিন আরো একটা বিক্রিয়া করে ফেলবে এর সাথে। যাক, বিক্রিয়াটা আসতেছি। এরপর সি বন্ড এইচ সিএল, সিএল বন্ড সিএল, সি বন্ড সিএল, এইচ বন্ড সিএল, এদের বন্ধন শক্তির ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে। গ নাম্বারে বলতেছে 1 নং বিক্রিয়ায় ডেল এইচ এর মান নির্ণয় করো। ওকে, আমরা করে ফেলি, দেখি কি অবস্থা। ওকে, CH2 Cl2। তো এখানে যেটা হয়েছে,
মিথেন CH4 যেখান থেকে দুইটা হাইড্রোজেন চলে গিয়েছে এবং দুইটা ক্লোরিন ওই ওর জায়গায় বসে গিয়েছে এবং CH2Cl2 হয়েছে, যেটা হলো ডাইক্লোরোমিথেন বলি আমরা এটাকে। হ্যাঁ, ডাইক্লোরোমিথেন তৈরি হয়েছে। তো ওকে, ভালো কথা, ফাইন। আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিই, যে বিক্রিয়ায় তুমি করো না কেন, ΔH বের করো না কেন, বিক্রিয়ার কিন্তু সমতা করে নিতে হবে। দেখো, আগেরটা আমরা কিছু করি নাই, কারণ ওটা সমতা অলরেডি করা ছিল। তো এই জিনিসটা একটু খেয়াল করো। সমতার দিকে আমরা একটু যাই। কার্বন কয়টা? একটা। এখানেও একটা। হাইড্রোজেন 4টা। এখানে হাইড্রোজেন 2টা। HCl, এখানে কিন্তু আমরা কিছু দেই নাই। বিক্রিয়াটা দেখো, সামনে কিন্তু 2 দেওয়া আছে, 2HCl। এখানে কিন্তু তোমাকে 2 দিতে হবে। বোঝা গেছে? 2 দিলে তাহলে সমতাটা মিলবে, নাহলে কিন্তু সমতা মিলবে না। ঠিক আছে? এর আগের যে বিক্রিয়াটা আমরা করেছিলাম, সেটা আগের বিক্রিয়াটা একটু আমি দেখাচ্ছি আরেকবার। CH4 প্লাস Cl2, সেখানে ছিল CH3Cl প্লাস HCl। এখানে কিন্তু আমাদের এই যে কার্বন একটা ছিল, কার্বন একটা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 3টা, আর একটা 4টা, ক্লোরিন একটা 2টা, ক্লোরিন 2টা। মানে সমতা করা ছিল, এই জন্য কিন্তু আমরা এক্সট্রা করে কোনো 1 2 মানে সমতা করিনি আর কি। ঠিক আছে? কারণ অলরেডি সমতা করা আছে, সমতা আর কি করবো। কিন্তু এই যে যে বিক্রিয়াটা মাত্র লিখলাম, এখানে কিন্তু সমতা করতে হবে। যদি উদ্দীপকে করে দেওয়া আছে, অনেক সময় হয়তো উদ্দীপকে করে দেওয়া থাকবে না। তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে বিক্রিয়া কিন্তু সমতা করতে হবে। সমতা না করলে কিন্তু এটার অঙ্ক ΔH এর মান কখনো মিলবে না। তো যাই হোক, ΔH এর মানটা আমরা বের করি। তো আগের মতোই বন্ধন ভাঙতে হবে। CH4, এটা বন্ধন ভাঙো ঠিক সেম ভাবে 4টা। মানে বন্ধন ভাঙার নিয়মটা হলো যে কেন্দ্রীয় মৌল থাকবে, সেই কেন্দ্রীয় মৌলের যে যোজনী হবে ততগুলো হাত দিয়ে ওটার মধ্যে বাদবাকি মৌলগুলো যুক্ত করে দিতে হবে। Cl2 মানে Cl বন্ড Cl, এরপর CH2Cl2, কার্বনের যোজনী 4, তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। ক্লোরিন কয়টা আছে? 2টা, প্লাস 2H বন্ড Cl। তাহলে দেখো, আমাদের মিথেন যে আছে CH4, এই জায়গাতে CH4 এর মধ্যে C বন্ড H কয় মোল আছে? 4 মোল। C বন্ড H আছে আমাদের 4 মোল। Cl বন্ড Cl আছে 1 মোল বাম পক্ষে, এবং ডান পক্ষে C বন্ড H আছে 2 মোল, C বন্ড Cl আছে 2 মোল, H বন্ড Cl আছে কয় মোল? 2 মোল। ওকে, তাহলে বন্ধন ভাঙছে কয়টা? 4টা C বন্ড H। ডান পক্ষে 2টা C বন্ড H, তার মানে C বন্ড H ভাঙছে 2টা। কার্বন হাইড্রোজেন বন্ড বাম পক্ষে আছে 4টা, ডান পক্ষে সি বন্ড, কার্বন বন্ড, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে 2টা, 2 মোল। তার মানে 4টা থেকে 4 মোল থেকে 2 মোল হয়ে গেছে, তার মানে 2 মোল সি বন্ডে হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে 2 মোল সি বন্ড এইচ ভাঙতেছে, আরো ভাঙতেছে। সিএল বন্ড সিএল, ডান পক্ষে নাই কোনো সিএল বন্ড সিএল, তাহলে 1 মোল সিএল বন্ড সিএল বন্ধন ভাঙে। এবার বন্ধন গঠিত হয় কতগুলা দেখো তো। সি বন্ড সিএল এই 1 মোল, এই সি বন্ড সিএল 1 মোল। সি বন্ড সিএল কোনো বন্ধন, কার্বনের সাথে সিএল এর কোনো বন্ধন বাম পক্ষে ছিল না, নতুন করে 2 মোল তৈরি হয়েছে। তাহলে 2 মোল সি বন্ড সিএল এবং 2 মোল এইচ বন্ড সিএল। এইচ বন্ড সিএল বাম পক্ষে ছিল না, নতুন করে তৈরি হয়েছে। তাহলে এইচ বন্ড সিএল বন্ধন গঠিত হয়। তাহলে বন্ধন কোনটা ভাঙলো এবং বন্ধন কোনটা তৈরি হলো, কতগুলো তৈরি হলো, কয় মোল তৈরি হলো, কয় মোল ভাঙলো, এটা আমরা বুঝে ফেললাম। একদম ইজি। এবার আমরা ΔH এর মান হিসাব করতে যাব। তাহলে ΔH ইকুয়ালস টু, আমরা জানি বিক্রিয়কের বন্ধন ভাঙার মোট শক্তি। তো বন্ধন ভাঙার মোট শক্তি সি বন্ড এইচ কয় মোল ভাঙছে? 2 মোল। তাহলে 2 ইন্টু সি বন্ড এইচ প্লাস সিএল বন্ড সিএল কয় মোল ভাঙছে? 1 মোল। তাহলে সিএল বন্ড সিএল মাইনাস উৎপাদে যে বন্ধন গঠিত হয়েছে সেটার যে শক্তি কয় মোল? 2 মোল সি বন্ড সিএল। তাহলে 2 ইন্টু সি বন্ড সিএল প্লাস 2 মোল HCl তৈরি হয়েছে, 2 ইন্টু এইচ বন্ড সিএল। এবার তুমি বন্ধনের ভ্যালুগুলো লিখে ফেলো। 2 ইন্টু সি বন্ড এইচ কত? 414 প্লাস সিএল বন্ড সিএল আমাদের কত আছে? সি বন্ড এইচ 414, সিএল বন্ড সিএল 224। ওকে, মাইনাস 2 ইন্টু সি বন্ড সিএল। সি বন্ড সিএল কত আছে? 326।
প্লাস 2 ইন্টু এইচ বন্ড সিএল আমাদের কত আছে 431। ওকে গুড। এবার আমরা এটাকে ক্যালকুলেট করি, যা পাবো তাই আমাদের ভ্যালু। ওকে, আমরা একটু ক্যালকুলেটরে দেখি কত আসে এটা। তা আশা করি এটা বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হওয়ার কথা না, একদমই ইজি জিনিস। তো ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে এখানে 2 ইন্টু 414 প্লাস 224 মাইনাস 2 ইন্টু 326 মাইনাস 2 ইন্টু 431 মাইনাস 462, মাইনাসের 462 কিলোজুল। এটা হলো ডেল এইচ এর মান। তার মানে বিক্রিয়াটা অবশ্যই অবভিয়াসলি এটা হলো তাপোৎপাদী বিক্রিয়া, কারণ ডেল এইচ এর মান মাইনাসে আসছে। একদমই ইজি। এরপরে নেক্সট দেখো এখানে কি বলছে, মির্জাপুর ক্যাডেট কলেজে আসছিল। গ নাম্বারটা করবো আমরা শুধু। হ্যাঁ, উদ্দীপকে হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়া দিয়েছে, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করেছে, ডেল এইচ এর মান হলো -488। আর বন্ধন শক্তি এইচ বন্ড এইচ এরটা দিয়ে দিয়েছে, ও বন্ড এইচ এরটা দিয়ে দিয়েছে। গ নম্বরে বলতেছে ও ডাবল বন্ড ও বন্ধনের বন্ধন শক্তি হিসাব করো। দেখো এর আগের অঙ্কটাতে আমরা যেটা করছি, এর আগে দুইটা অঙ্ক করলাম, সেখানে বন্ধন শক্তি দেওয়া ছিল, বন্ধন শক্তি হিসাব করে ডেল এইচ এর মান বের করছি। এখানে কি করব, এই জায়গাতে এই উদ্দীপকের জন্য ডেল এইচ এর মান তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডেল এইচ এর মান -488 দিয়ে দিয়েছে। তোমাকে বলতেছে এই বিক্রিয়ার মধ্যে একটা বন্ধন আছে ও ডাবল বন্ড, সেই বন্ধনের বন্ধন শক্তি কত সেটা হিসাব করো। যেমন আমরা বন্ধন শক্তি এখানে যেরকম লিখছিলাম সি বন্ড এইচ এর জন্য 414, সেরকম ও ডাবল বন্ড ও এরও তো একটা বন্ধন আছে, বন্ধন শক্তি আছে, সেই বন্ধন শক্তিটা আমাকে নির্ণয় করতে হবে। উল্টা জিনিস, আগে বন্ধন শক্তি ব্যবহার করে ডেল এইচ বের করতাম, এবার ডেল এইচ ব্যবহার করে বন্ধন শক্তি বের করবো। একই জিনিস, ইজি জিনিস, সেম নিয়মে হবে, শুধু উল্টা হবে। ডেল এইচ এর মান দেওয়া আছে, বন্ধন শক্তি বের করব। দেখি আমরা এটা কিভাবে করা যায়। তো প্রথম নিয়ম একই, প্রথম কাজ কি, যে বিক্রিয়াটা নিয়ে কাজ করবা সেই বিক্রিয়াটা আগে লিখে ফেলবা, লিখে সেটাকে বন্ধন ভেঙে দেখাবা। তো পানি H2, দেখো সমতা অলরেডি করেই দিছে ওরা উদ্দীপকে, দুইটা হাইড্রোজেন প্লাস O2, 2 অণু পানি, যেখানে ডেল এইচ এর ভ্যালু হলো বলে দিয়েছে -488 কিলোজুল। দ্বিতীয় কাজ, বন্ধন ভেঙে ফেলো। হাইড্রোজেন যোজনী কত 1, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের মাঝে মাঝে বন্ধন থাকবে একটা, সামনে আসলো 2। এরপর অক্সিজেন O2, অক্সিজেনের যোজনী 2, তাহলে মাঝখানে বন্ধন আসবে দুইটা, ডাবল বন্ড। এরপর পানি, যেখানে বন্ধনটা হয় এরকম, অক্সিজেন যার সাথে হাইড্রোজেন থাকে দুইটা, সামনে আসবে 2। ঠিক আছে, আচ্ছা একটু সোজা করে লিখি। হ্যাঁ, ত্রিমাত্রিক ভাবে যদি ভি আকৃতির হয়, একটু সোজা করে লিখতেছি। ওকে, দেখো তাহলে বিক্রিয়ার বন্ধন ভাঙছে কে কে, এইচ বন্ড এইচ কয় মোল আছে, 2 মোল। তো এইচ বন্ড এইচ যে 2 মোল আছে, ডান পক্ষে কিন্তু কোনো এইচ বন্ড এইচ নাই, তার মানে 2 মোল এইচ বন্ড এইচ পুরোটাই ভেঙে গিয়েছে। বাম পক্ষে ও ডাবল বন্ড আছে 1 মোল, ডান পক্ষে কোনো ও ডাবল বন্ড বন্ধন নাই, তার মানে ও ডাবল বন্ড ভেঙে গিয়েছে। এরপর ও বন্ড এইচ বা এইচ বন্ড ও, বাম পক্ষে কোনো এইচ বন্ড ও নাই, তার মানে এইচ বন্ড ওটা নতুন করে তৈরি হয়েছে। এই এইচ বন্ড ও 1 মোল তৈরি হয়েছে, এই পাশেও 1 মোল তৈরি হয়েছে, তার মানে টোটাল 2 মোল তৈরি হয়েছে, সামনে আরো 2 আছে, তার মানে টোটাল 4 মোল ও বন্ড এইচ বন্ধন এখানে গঠিত হয়। এখন কে কে ভাঙে কে কে গড়ে সেটা আমরা একটু লিখে ফেলবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখানে 2 মোল এইচ বন্ড এইচ এবং 1 মোল ও ডাবল বন্ড ও বন্ধন ভাঙে। এবার বন্ধন তৈরি হয় কয় মোল, 4 মোল। 4 মোল এইচ বন্ড ও বা ও বন্ড এইচ, যেটাই বলো না কেন, ও বন্ড এইচ গঠিত হয়। অনেক কনফিউশন হতে পারে 4 মোল কেন, খেয়াল করো ও বন্ড এইচ 1 মোল, ও বন্ড এইচ 1 মোল, তবে টোটাল 2 মোল, বিক্রিয়া সমতার জন্য 2 আসছে, তার মানে 2 ব্র্যাকেটের ভেতর আছে 2, বাইরে আছে 2, তার মানে 2 দুগুণে 4 মোল ও বন্ড এইচ কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো ওকে, তো ডেল এইচ বের করার জন্য ডেল এইচ এর সূত্র কি, বিক্রিয়ার বন্ধন ভাঙার জন্য যে শক্তি, বন্ধন ভাঙার শক্তি 2 মোল এইচ বন্ড এইচ ভাঙবো, তার মানে 2 ইন্টু এইচ বন্ড এইচ প্লাস ও ডাবল বন্ড ও 1 মোল মাইনাস বিক্রিয়কের বন্ধন
সরি উৎপাদের বন্ধন গঠনের জন্য নির্গত শক্তি কত? 4 মোল। 4 ইন্টু ও বন্ড এইচ। তো এবার আমরা ডেল এইচ এর মান কত প্রশ্নে দিয়ে দিয়েছে দেখি, -488। তাহলে ডেল এইচ হলো -488। এইচ বন্ড এইচ, এইচ বন্ড এইচ এর ভ্যালু প্রশ্নে দিয়ে দিয়েছে 435। তাহলে 2 ইন্টু 435 প্লাস ও ডাবল বন্ড ও জানি না, এটাই আমরা বের করব, থাকুক, মাইনাস 4 ইন্টু ও বন্ড এইচ, ও বন্ড এইচ এর ভ্যালু প্রশ্নে দিয়েছে 464 কিলোজুল পার মোল, 464। তাহলে এইটাকে আমি একবারে ক্যালকুলেশন করে ও ডাবল বন্ড ওর ভ্যালুটা কিন্তু আমি বের করে দিচ্ছি আমি, হ্যাঁ। তো দেখা যাক ক্যালকুলেশন করলে কত আসে। ওকে, 4 ইন্টু 464 -488 ডিভাইডেড বাই 2 ইন্টু 435। এই কি করলাম, চারশো আটানব্বই। ডেল এইচ ও ডাবল বন্ডের ভ্যালু হলো 498 কিলোজুল পার মোল। তো এই তো হয়ে গেল, ও ডাবল বন্ডের ভ্যালু 498 কিলোজুল পার মোল। তো এই হলো ডেল এইচ এর হিসাব, বা ডেল এইচ কিভাবে আমরা বের করতে পারি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। অষ্টম অধ্যায় থেকে আমরা যখনই কোনো প্রশ্ন অ্যান্সার করতে যাব তখনই দেখা যাবে গ নাম্বারে, বা যদি এক্সামিনারের মন চায় তাহলে অবশ্যই এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে, ডেল এইচ এর মান বের করো। আমরা ডেল এইচ এর মান বের করতে হলে কিন্তু আমাদেরকে একদমই ইজি একটা প্রসেসে যাইতে হয়। আমি আবার একটু যাচ্ছি বইয়ে, আবার একটু জিনিসটা দেখে নিচ্ছি বইতে আমাদের কি বলছিল। দেখি তো বইতে কি বলছিল, খেয়াল আছে নাকি? ডেল এইচ বের করার সূত্র কি ছিল? ডেল এইচ কোথায়, ডেল এইচ কোথায়? ও আরেকটা জিনিস এই যে দেখি আমরা একটা জিনিস, ও ডাবল বন্ড, দেখো স্ক্রিনে দেখো, ও ডাবল বন্ড এর ভ্যালু কত? 498 কিলোজুল পার মোল। খেয়াল করো আমরা কিন্তু অঙ্ক করে সেটাই বের করছি। একটু আগে যে গ নাম্বার যে সৃজনশীলটা করলাম, 400 ডেল এইচ এর ভ্যালু, ডেল এইচ বলতেছি, ও ডাবল বন্ড বন্ধনের বন্ধনের যে ভ্যালুটা 498 কিলোজুল পার মোল, বিক্রিয়া করে অঙ্ক করেও কিন্তু আমাদের তাই আসছে 498 কিলোজুল পার মোল। তো অঙ্কটা আমরা কিভাবে করেছিলাম? ডেল এইচ এর মান বের করার সূত্রটা কি? এইটা হলো ডেল এইচ এর বের করার সূত্র, বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য যে শক্তি এবং মাইনাস উৎপাদের যে বন্ধন গঠিত হয়েছে তার জন্য যে নির্গত শক্তিটা। তাহলে বন্ধন ভাঙছে কোনগুলা, বন্ধন তৈরি হয়েছে কোনগুলা, এই দুইটা জিনিস যদি কেউ আইডেন্টিফাই করে ফেলতে পারো তাহলে এই তোমরা অঙ্কটা পেরে যাবা। এই যে আমরা এটা দেখেছিলাম কিভাবে বন্ধন ভাঙে কোনটা, কিভাবে বন্ধন করে কোনটা, কোনটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। আমি আরেকবার তোমাদেরকে বলতেছি, যে বিক্রিয়াই দিক না কেন সেই বিক্রিয়ার প্রথমে বন্ধন গঠনটা প্রথমে সমতা করে ফেলবা, প্রথম কাজ সমতা করে ফেলবা, দ্বিতীয় কাজ ওখানে বন্ধন ভেঙে দেখাবা। তো সমতা করে ফেললাম, হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি তৈরি করছে। তো সমতা করার জন্য হাইড্রোজেনের আগে 2 আসছে, পানির আগে 2 আসছে। তো হাইড্রোজেনের বন্ধন ভাঙতে হয় কিভাবে? যে কোনো রাসায়নিক যৌগ থাকুক, সহজে বন্ধন ভাঙার নিয়ম হলো ওইটার যোজনী জানতে হবে। হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে হাইড্রোজেন এর মাঝখানে বন্ধন দিতে হবে একটা, ওই একটা আসলে বন্ধন বলতে যোজনীটাকে ইন্ডিকেট করবে, সহজে বোঝার জন্য বলতেছি আমি। তাহলে হাইড্রোজেন আর হাইড্রোজেনের মাঝখানে একটা বন্ধন মানে হাইড্রোজেনের যোজনী 1 বোঝাচ্ছে। এবার আসো O2, অক্সিজেন, দুইটা অক্সিজেন পরমাণু একে অপরের সাথে যুক্ত আছে, ডাবল বন্ডে যুক্ত থাকবে। কেন ডাবল বন্ডে যুক্ত থাকবে? এটা আমরা সমযোজী বন্ধন যদি করি অষ্টক নিয়মে যাই তাহলে আমরা বুঝতে পারবো কেন থাকে। ওখানে যে 4টা ইলেকট্রন শেয়ার হয় টোটাল, ঠিক আছে, যার কারণে বন্ধন চলে আসে 2টা। তো যাই হোক, আমরা যোজনী দিয়ে মনে রাখলে এটা ভাঙাটা খুব সহজ হয়। অক্সিজেনের যোজনী 2, তাহলে অক্সিজেন আর অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড থাকবে। এবার আসো পানির মধ্যে অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। তাহলে অক্সিজেনের যোজনী 2 মানে অক্সিজেনের 2 দিকে 2টা হাত থাকবে, যদিও এটা কোনো আসলে বইয়ের ভাষা না, মনে রাখার জন্য বলতেছি যে অক্সিজেনের 2 দিকে 2টা হাত বলতে 2টা যোজনী থাকবে, এবং ওই 2টা হাতে বা 2টা যোজনীতে একটা হাইড্রোজেন আরেকটায় অপর যে হাত বা অপর বা যোজনী সেটাই আরেকটা হাইড্রোজেন বসবে। তাহলে খেয়াল করো তো অক্সিজেনের যোজনী কত মিলছে? 2টা হাত মানে 2 মিলেছে, আর হাইড্রোজেনের যোজনী 1 মিলেছে, দুই পাশে 2টা হাইড্রোজেনেরই যোজনী 1 মিলেছে। ওকে, এইটা করার পরে তোমাকে দেখতে হবে যে বাম পক্ষে বন্ধন যা আছে সেগুলো কি ডান পক্ষে আছে। এইচ বন্ড এইচ 2 মোল বাম পক্ষে বিক্রিয়কে আছে, ডান পক্ষে কি কোনো এইচ বন্ড এইচ আছে? নাই। তাহলে
এইচ বন্ড এইচ যদি 2 মোল থাকে, ডান পক্ষে যদি একটাও না থাকে, এর মানে 2 মোল যে এইচ বন্ড এইচ ছিল পুরাটাই ভেঙে গেছে। তার মানে 2 মোল এইচ বন্ড এইচ ভেঙে গিয়েছে। বাম পক্ষে ও ডাবল বন্ডও আছে, ডান পক্ষে কোনো ও ডাবল বন্ডও নেই। তার মানে ও ডাবল বন্ড যা ছিল পুরোটাই ভেঙে গেছে। কি কত ছিল? 1 মোল ছিল। এটা লিখেছি, 2 মোল এইচ বন্ড এইচ এবং 1 মোল ও ডাবল বন্ড বন্ধন ভাঙে। এবার বন্ধন তৈরি হতে আসো। এইচ বন্ড বা ও বন্ড এইচ আছে কয়টা? এই একটা, এই একটা, দুইটা টোটাল, এবং সমতার জন্য দুইটা, মানে টোটাল 4টা ও বন্ড এইচ কিন্তু আমাদের কাছে আছে। তো 4টা ও বন্ড এইচ কিন্তু এর আগে কোথাও ছিল না, ঠিক আছে? এটা নতুন করে তৈরি হয়েছে। দেখো বাম পক্ষে ও ডাবল ও বন্ড এইচ কোনো বন্ধন বাম পক্ষে নেই। তার মানে ও বন্ড এইচ একদমই নতুন করে তৈরি হয়েছে। 4 মোল ও বন্ড এইচ তৈরি হয় এখানে। সেটাও লিখেছি, 4 মোল ও বন্ড এইচ বন্ধন গঠিত হয়। তাহলে আমরা যে দুইটা জিনিস সূত্রের মধ্যে জানা দরকার, বন্ধন ভাঙার জন্য মোট শক্তি এবং বন্ধন গঠিত হলে যে নির্গত শক্তি, দুইটাই কিন্তু আমরা জেনে গেলাম যে এই কি কি বন্ধন ভাঙে, কি কি বন্ধন গঠিত হয়। এরপর ডেল এইচ এর ভ্যালু। কি কি বন্ধন ভাঙছে? এইচ বন্ডে এইচ 2 মোল, ও বন্ডেও ও ডাবল বন্ডেও 1 মোল। তাহলে টোটাল বন্ধন ভাঙার জন্য শক্তিটা, বন্ধন গঠিত হওয়ার জন্য যে শক্তি 4 মোল ও বন্ডেজ, 4 ইন্টু ও বন্ডেজ, মাঝখানে কি মাইনাস, এই যে সূত্রে মাঝখানে আছে মাইনাস। তাহলে এবার মান বসাও, মান বসে গণিতের ক্যালকুলেশন করে ও ডাবল বন্ড এর মান বের করে 498 চলে আসবে। ডেল এইচ এর মান এখানে আমাকে দিয়ে দিছে। তার মানে এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে আমরা ডেল এইচ এর ভ্যালু বের করতে পারবো। আমরা চাইলে কোন একটা বন্ধনের মানও বের করতে পারবো। তো এই তো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস ছিল এটা। এরপর যে ক্লাসটা আমরা করব, সেইখানে আমরা তড়িতের রাসায়নিক প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ, ডেনিয়েল সেল, কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায়, কিভাবে আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটাইতে পারি, কিভাবে চামচের উপর প্রলেপ দেওয়া যায়, কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে বাল্ব চালানো যায় বা বিদ্যুৎ তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে জানবো। তো আজকের মতো এটাই। তোমরা আশা করি ডেলিসের যে হিসাবটা বা যে তাপোৎপাদী তাপহারী বিক্রিয়ার যে বিষয়গুলো, আশা করি এটা বুঝতে পেরেছো। আর এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, খুব একটা কঠিন কিছু না। সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর শেষে আমরা একটা ক্লাস করব, ওটার মধ্যে অষ্টম অধ্যায় সৃজনশীলগুলো নিয়ে আমরা কাজ করব। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।